ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প পক্ষীরাজ ঘোড়া। দূর এক দেশে এক রাজা থাকতেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার প্রজারা সেই জন্য রাজাকে খুবই সম্মান করত। তার রাজত্বে বিভিন্ন দেবদেবীর আরাধনা, বেদ পাঠ, গরিব দুঃখীদের দান ধ্যান করা, রাজবাড়িতে নিয়মিত খাবার খাওয়ানো সবই চলত। তিনি খুব সুখেই থাকতেন তার প্রজাদের নিয়ে। কিন্তু রাজ্যে এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও সবার মনে শান্তি ছিল না। সবাই খুবই চিন্তায় ছিল, কারণ প্রতি বছর এক বিরাট আকারের দৈত্য সেই রাজ্যে এসে উপস্থিত হতো। সেখানে নানা প্রকার অত্যাচার চালাতো, বিভিন্ন প্রজাদের মেরে ফেলতো, অনেক মানুষকে ভয় খাওয়াতো। এইভাবেই সেই দৈত্য এসে সেখানে সকলকে অতিষ্ঠ করে তুলেছিল। রাজা অনেক চেষ্টা করেছিল দৈত্যকে যুদ্ধে পরাজয় করার। তাই জন্য তিনি সব থেকে বলবান সৈন্যদেরও নিযুক্ত করেছিলেন। রাজ্যের সব থেকে বলিষ্ঠ লোকেদের তিনি সেনার মধ্যে নিয়োগ করেছিলেন যুদ্ধের জন্য। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মানুষ দৈত্যর সাথে কি পেরে ওঠে? তারা কিছুতেই পেরে উঠছিল না। রাজা নিজেও অনেকবার যুদ্ধ করার চেষ্টা করেছে দৈত্যের সাথে, কিন্তু প্রতিবারই তিনিও পরাজিত হয়েছেন। এইভাবেই দৈত্য বারবার আসতো আর যা খুশি তাই করত এবং অত্যাচার করে রাজাকে এবং প্রজাদের প্রচন্ড কষ্ট দিত। একদিন হঠাৎ করে একটি রাজপুত্র তার নিজের পরিচয় গোপন করে সাধারণ যুবকের বেশে রাজার সামনে রাজদরবারে এসে উপস্থিত হল। রাজা সেই যুবককে দেখে বলল, তুমি কে? যুবকটি রাজাকে বলল, মহারাজ, আমি শুনেছি আপনার রাজ্যে প্রতি বছর এক ভয়ঙ্কর দৈত্য আসে। আপনার রাজ্যে প্রজাদের ওপর সে ভীষণ অত্যাচার করে। আপনি প্রচুর চেষ্টাই করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সেই জন্য মহারাজ আমি এসেছি। আমি ওই দৈত্যের সাথে যুদ্ধ করতে চাই। এইসব কথা শুনে রাজা যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস থেকে আমার খুবই ভালো লাগছে, কিন্তু তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? যুবক তখন রাজাকে বলল, সে ভয় খায় না, সে চায় তো যাতে দৈত্য আসুক আর তার সাথে সে লড়াই করতে পারে। যুবকের এত সাহস দেখে রাজা আর প্রশংসা না করে থাকতে পারলেন না। এরপর তিনি যুবকের রাজবাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। দৈত্যের অপেক্ষায় এরপর রাজবাড়িতে থেকে যুবক শুধু দিন গোনে। দেখতে দেখতে একদিন সেই দিনটি এলো। দৈত্য রাজ্যে এসে উপস্থিত হলো। সেই খবর শোনা মাত্রই যুবক গেল মহারাজের কাছে। সে বলল, রাজামশাই, রাজ্যের মাঝে শত্রু এসে উপস্থিত হয়েছে। আপনার অনুমতি পেলে আমি যাব তার সাথে যুদ্ধ করতে। আমি চাই তাকে যুদ্ধে পরাজিত করতে। রাজা যুবকটির সাহস থেকে খুবই প্রশংসা করলেন এবং তাকে অনুমতি দিলেন। যুবকটি মহারাজের কাছে আদেশ পাওয়ার পর যেই দলবল নিয়ে দৈত্যের কাছে গিয়ে উপস্থিত হলো, সে দৈত্যের আকার দেখেই প্রথমে স্তম্ভিত হয়ে গেল। তার তিনটে মাথা, দেহের অর্ধেকাংশ মানুষের আর অর্ধেকাংশ ঘোড়ার। নিঃশ্বাস প্রশ্বাসটা এত গরম, যেন আগুনের মতো। কারুর গায়ে লাগলে সে সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তার দিকে তাকানোই যাচ্ছে না, এত বিশাল লম্বা তার চেহারা। এদিকে যুবকটি ছিল ভীষণ সাহসী। সে যুদ্ধ করতেও খুব ভালোবাসত। সেই জন্যই দৈত্যকে প্রথমেই সে আক্রমণ করল। কিন্তু তাতে দৈত্য হেসে উঠল, তার কোনো আঘাতই লাগলো না। তারপরে যুবকটি দেখল দৈত্য কোনো পাত্তাই দিচ্ছে না। তাই জন্য হঠাৎ করে দৈত্য যখন হাসছিল, যুবক খুব জোরে দৈত্যের নখে আঘাত করে। দৈত্যের প্রচন্ড বেদনা শুরু হয়। দৈত্য লাফাতে লাফাতে ছুটে অন্যদিকে চলে যায়। যুবকটি কিন্তু সেখানেও থেমে থাকে না। দৈত্য লাফাতে লাফাতে যেই দিকে গেছে সেই পথ ধরে যুবকও এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর দৈত্য ঘুরে তাকিয়ে দেখে যুবকটি তাকে অনুসরণ করে তার পথেই আসছে। দৈত্য সেই সময় ভীষণ বেদনায় ছিল। তার নখে খুব জোর আঘাত লেগেছিল। তাই দৈত্য এরপর আকাশে উড়ে উধাও হয়ে যায়, আর যুবকটির সাথে ঘুরে যুদ্ধ করতে আসে না। এদিকে দৈত্য চলে যাওয়ার পর রাজ্যে চারিদিকে খুশি নেমে আসে। রাজা শুনে খুবই খুশি হন যে ওই বীর যুবক দৈত্যকে রাজ্য থেকে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যে প্রবেশ করতে পারেনি দৈত্য, তাকে মেরে সেখান থেকে সে বিতাড়িত করেছে। যুবকের বীরত্বের কাহিনী সেনাদের মুখে শুনে
রাজা এতটাই খুশি হন, তিনি তার প্রিয় কন্যার সঙ্গে যুবকের বিয়ে দেবার জন্য মনস্থির করেন। এদিকে যুবক, সে যুদ্ধ থেকে ফিরে এসে রাজাকে বলে, রাজামশাই, আপনি যদি একটা পক্ষীরাজ ঘোড়ার ব্যবস্থা করে দেন, তবে ওই দৈত্যকে যে কোনো মুহূর্তে আমি দমন করতে পারবো। যদি কোনোদিন ভবিষ্যতে সে আবার এসে আক্রমণ করে, তখন কিন্তু তাকে দমন করা আমার পক্ষে খুবই সহজ হয়ে উঠবে। একটা পক্ষীরাজ ঘোড়া আমাদের খুবই প্রয়োজন। দৈত্য পরাজিত হয়ে পালিয়ে গেছে এই কথা শোনার পর রাজা এতটাই খুশি ছিলেন, তিনি প্রথমে বলছিলেন, না, ও আর আসবে না, ওকে তুমি তাড়িয়ে দিয়েছ। কিন্তু তারপর যুবকের কাছে সে বারবার শুনল যে যদি আসে তার পরিকল্পনাও তাদের করে রাখতে হবে। তাই জন্য প্রথমে না হলেও পরে মহারাজ বললেন, ঠিক আছে। তিনি দেখছেন যত শীঘ্র একটা পক্ষীরাজ ঘোড়া সংগ্রহ করা যায় তত তাড়াতাড়ি তিনি ব্যবস্থা করবেন। কিন্তু যুবকটি বলে, সে যাবে পক্ষীরাজ ঘোড়া আনতে, রাজার ব্যবস্থা করার প্রয়োজন নাই। কারণ সঠিক পক্ষীরাজ ঘোড়া তাকেই বাছাই করে আনতে হবে। পক্ষীরাজ ঘোড়া মহামূল্য, সে শুধু রাজাই কিনতে পারে। তাই রাজা প্রচুর হীরে রত্ন দেয় যুবককে, বলে সেগুলো দিয়েই পক্ষীরাজ ঘোড়া নিয়ে আসতে হবে। যুবক এরপর থলিভর্তি হীরে, মণি মাণিক্য, ধন সম্পত্তি নিয়ে বেরিয়ে পড়ে পক্ষীরাজ ঘোড়া আনার জন্য। সঙ্গে করে সে অবশ্য একটি হীরের লাগামও নিয়ে যায়, কারণ সে জানতো কোনোভাবে যদি সে হীরের লাগামটা পরিয়ে দিতে পারে পক্ষীরাজ ঘোড়ার গলায়, তাহলে সেই ঘোড়া তার বশে চলে আসবে, তার কথা শুনবে। তাই জন্য সে সেটা প্রস্তুত করেই নিয়ে যায়। দেখতে দেখতে যুবকটি বিভিন্ন দেশে যায়, কিন্তু কোথাও পক্ষীরাজ ঘোড়া খুঁজে পায় না। প্রচুর দেশ ঘোরার পরও পক্ষীরাজ ঘোড়ার কোনো সন্ধান না পাওয়ার পর সে হতাশ হয়ে পড়েছিল। সে একটি গাছের তলায় বসেছিল। এমন সময় একটি লোক তার পাশে এসে বসে এবং বলে, কি ভাই, কি ব্যাপার, এইভাবে হতাশ হয়ে গাছের তলায় বসে আছো? সে লোকটিকে বলে সে পক্ষীরাজ ঘোড়ার সন্ধান করছে। লোকটি তখন বলে, পক্ষীরাজ ঘোড়া তা তো কিনতে পাওয়া যায় না, তা পাওয়া দুর্লভ। তুমি ধনসম্পত্তি দিয়ে, হিরে মণি মাণিক্য দিয়েও পক্ষীরাজ ঘোড়া কিনতে পারবে না। হ্যাঁ, যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি কাকদ্বীপে গেলে অবশ্যই পক্ষীরাজ ঘোড়া দেখতে পাবে। যুবকটি তখন বলে, কাকদ্বীপ সে কোথায়? এরপর সেই লোকটি কাকদ্বীপের ঠিকানা বলে। বলে সেখানে সমুদ্রের তীরে এক বিশাল বড় নদী আছে। সেই মায়াবতী নদীর ধারেই পক্ষীরাজ ঘোড়ারা মায়াবতী নদীর মিষ্টি জল খেতে আকাশ থেকে উড়ে উড়ে নেমে আসে। সেখানে গেলে তোমার দেখা মিলতে পারে পক্ষীরাজ ঘোড়ার। এরপর ঠিকানা নিয়ে যুবকটি কাকদ্বীপে রওনা দেয়। কাকদ্বীপে এসে পৌঁছায় যুবকটি, কিন্তু 3-4 দিন কেটে যায়, কোনো পক্ষীরাজ ঘোড়াকেই সে দেখতে পায় না। সে অবশ্য অপেক্ষা করা ছাড়ে না। দীর্ঘ অপেক্ষার পর আরো 3-4 দিন পর হঠাৎ করে আকাশ থেকে একটি পক্ষীরাজ ঘোড়াকে নেমে আসতে সে দেখতে পায়। কি সুন্দর অপূর্ব সাদা ঘোড়া, তার দুটো সাদা পাখাও রয়েছে। সেই ডানাগুলো মিলে মিলেই তো পক্ষীরাজ ঘোড়া উড়তে উড়তে আসছে। অপূর্ব সুন্দর দেখতে, যেন স্বর্গের ঘোড়া। যুবকটি ওত পেতেছিল যেই পক্ষীরাজ ঘোড়াটি জলপান করার জন্য ঘাড় নিচু করে জলপান করতে শুরু করলো, সেই হীরের লাগামটি যে পরিয়ে দিল যুবকটি। হীরের লাগাম পরিয়ে দেওয়ার ফলে পক্ষীরাজ ঘোড়াটি বশে চলে এলো। এরপর ওই পক্ষীরাজ ঘোড়াটি যুবকের কথাই শুনতে শুরু করলো। যুবক তার ঘাড়ে চাপল, উঠে বসলো ঘোড়ার ওপর। তারপর পক্ষীরাজ ঘোড়াকে বলল, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। পক্ষীরাজ ঘোড়াও সহমত দিল। এরপর পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে সে রাজার রাজ্যে উড়ে এলো। মহারাজ তো যুবকের বীরত্ব দেখেছিল, কিন্তু বিশাল বুদ্ধি দেখে সে আরও প্রশংসা করলো যুবকের, খুব খুশি হলো। এরপর শুভ দিন দেখে রাজকন্যার সাথে যুবকের বিয়ে দিয়ে দিল রাজা। তারপর রাজাকে অবশ্য নিজের পরিচয় দিয়েছিল যুবক। সে বলছিল সেও কোন রাজ্যের রাজার ছেলে। পরিচয় পেয়ে রাজা আরো খুশি হয়েছিল। রাজকন্যার সাথে রাজপুত্রেরই বিয়ে হয়েছে। এরপর আর কোনো চিন্তা রইল না, পক্ষীরাজ ঘোড়া তাদের কাছে রইল। সেই যুবক যে কোনো সময় দৈত্য আক্রমণ করলেই তাকে পরাজিত করতে পারবে। রাজা এরপর ভীষণ খুশি, প্রজারাও নিশ্চিন্ত হলো, তাদের জীবনে শান্তি নেমে এলো। আর কোনোদিন ওই দৈত্য অবশ্য ঘুরেও আসেনি এই রাজ্যে আক্রমণ করার জন্য। এদিকে সেই যুবকটি মানে রাজপুত্র, সে রাজাকে নিয়ে রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।